This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। নমস্কার, রাত ৮টায় ঠোটকাটা আপনার জন্য, আপনার কথা নিয়ে ১ ঘন্টা। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেসগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। ২৪-এর লোকসভা ভোটের পর থেকে সময়টা ভালো যাচ্ছে না রাজ্য বিজেপির। আরজি করের মতো আন্দোলনেও দাঁত ফোটাতে পারেনি। ৬টা উপনির্বাচনে ভরাডুবি রাজ্যের প্রধান বিরোধী দলের। হাতে থাকা মাদারিহাট গেছে, ভোটও কমেছে। হঠাৎই পূবালি বাতাসে চনমনে পদ্ম শিবির। বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব মুছে ফেলতে চায় যারা হিন্দু, যে দল করেন না কেন তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে হিন্দুর অস্তিত্ব রক্ষার জন্য। আর তৃণমূল করবে না, এরা মুসলিম লীগ 2, আমরা করব। পূবের প্রতিবেশী দেশের অস্থিরতার সুযোগকে কাজে লাগাতে মরিয়া রাজ্য বিজেপি। বিজেপি বিরোধীরা তাই বলছে, গদি পেতে নাকি হিন্দু ভোট এককাট্টা করার চেষ্টা। শুভেন্দু অধিকারী এবং তার দলের ঘোষিত ফর্মুলাই। সুর চড়াতে চড়াতে কূটনীতির নিয়ম কানুনও উড়িয়ে দিলেন বিরোধী দলনেতা। চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। চরম পরিণতি আপনারা দেখতে পাবেন, চরম পরিণতি। এনাফ ইজ এনাফ। সত্যি চরম পরিণতির দিকে এগোচ্ছে শেখ মুজিবের দেশ বাংলাদেশ, আমাদের প্রতিবেশী দেশ, যার সঙ্গে এপার বাংলারও অনেকের অনুভূতি ওতপ্রোতভাবে জড়িয়ে। স্বাধীনতার পর থেকেই ভারতের বন্ধু দেশ। মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারের জমানায় সেই সম্পর্কই বিপদে। সোমবার বিকেল ইসকনের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ এবং বাংলাদেশে সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ প্রভু ব্রহ্মচারীকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হলো। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। তারপরই কড়া প্রতিক্রিয়া জানিয়ে বিদেশ মন্ত্রক কি বলেছিল? বাংলাদেশে চরমপন্থীরা হিন্দু সহ সংখ্যালঘুদের উপর একের পর এক হামলা চালাচ্ছে। ওই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে ধর্মীয় নেতাকে গুরুতর অভিযোগে গ্রেফতার করা হলো। বাংলাদেশ সরকারের কাছে হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানাচ্ছি। এরপরই অচেনা মেজাজে বাংলাদেশ। দয়েকার তালব্যস্বর জায়গায় যেন দয় বয়েকার মূর্ধন্য হয়ে উঠল বাংলাদেশ। আর কড়া জবাব এলো ঢাকা থেকে। বাংলাদেশের বিদেশ মন্ত্রক বিবৃতিতে বলল, বাংলাদেশ সরকার মনে করছে এই ধরনের ভিত্তিহীন বিবৃতি কেবল তথ্যের ভুল উপস্থাপনাই নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার যে মেজাজ সেটারও পরিপন্থী। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেও বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ এখন বাঙালির কাছে লজ্জা হয়ে দাঁড়িয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তারা ভুলেই যাচ্ছে ভারতের সঙ্গে তাদের ইতিহাস, অতীত। ইতিহাস একদিনে তৈরি হয় না, ইতিহাস তৈরি করতে হয়। তো আমার মনে হয় সার্বিকভাবে এই বিষয়গুলোকে বিশ্লেষণ করে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন। আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইছেন অধ্যাপক। আন্তর্জাতিক দুনিয়ার দিকেই নজর ইসকনেরও। তারা ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসা পর্যন্ত অপেক্ষা করতে চাইছে। लोगों ने जो कह रहा है ये जरा सा बेबुनियाद है। ना ही इस्कन कोई हिंदू से अलग है या सनातन से अलग है। और उसी इस्कन के खिलाफ किसी ने बोल दिया कि इस्कन भारत की रॉकी एजेंट है, इस देश में एक अशांति फैला रहा है।
ইসকনের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যেই ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে হাইকোর্টে বিচারপতি ফরহা মেহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে মামলা করেছেন অ্যাডভোকেট মনিরুজ্জামান। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আদালতে বলেছেন, ইসকন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন। সরকার ইসকন নিয়ে যাচাই শুরু করেছে। একদিনের মধ্যে সরকারকে অবস্থান জানাতে বলেছে আদালত। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয়ে সরকারের পলিসি ছিল এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সবকিছু আদালতের সামনে এসে নিষিদ্ধ করতে হবে এই প্রক্রিয়ার সাথে। চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির আবেদনও করা হয়েছে আদালতে। চিন্ময় কৃষ্ণকে গতকাল হাজির করা হয়েছিল চট্টগ্রাম আদালতে। তাকে আদালত থেকে বের করার সময় নিরাপত্তা বাহিনী এবং আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণের অনুগামীদের সংঘর্ষ বাঁধে। তাতে এক আইনজীবী নিহত হয়েছেন, পুলিশ কর্মী সহ 37 জন আহত হয়েছেন। তারপর থেকেই নতুন করে অশান্তি শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এই হিংসার নিন্দা করেছেন। আইনজীবীর মৃত্যুর প্রতিবাদে আজ চট্টগ্রাম আদালতে কর্মবিরতির ডাক দিয়েছিলেন আইনজীবীরা। ইউনুসের অন্তর্বর্তী সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও কড়া বার্তা দিয়েছেন। রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এবং এক্ষেত্রে এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায়। বাংলাদেশে যা চলছে তাতে আমাদের দেশের সঙ্গে সম্পর্ক ক্রমেই খারাপ হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকারও ইউনুসদের প্রতি সদয় হওয়ার সম্ভাবনা কম। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্সের একটি বহুদলীয় গ্রুপ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিপোর্ট দিয়েছে বিদেশ মন্ত্রী ডেভি ল্যামিকে। ইসকনকে দেশদ্রোহী মৌলবাদী বলে ভারত, আমেরিকা, ব্রিটেন 3 মহারথীর চাপ কাটাতে পারবে মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ। ওপারের ঢেউ এই পারেও আছড়ে পড়ছে। জায়গায় মিছিল হয়েছে, বিভিন্ন ধর্মীয় সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে ইতিমধ্যেই বাংলাদেশ হাই কমিশনার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। বাংলাদেশের হাওয়ায় রাজনীতির নৌকো ভাসাতে চাইছেন শুভেন্দু অধিকারীরা। বলছেন এ রাজ্যের আর এক বিরোধী বাম নেতারা, আর তৃণমূল চুপ। গতকালই বেহালায় মশাল মিছিল করেছেন বিজেপি নেতারা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। আজ বিধায়ক দলকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের দফতরে। বেরিয়ে এসে যুদ্ধং দেহি মেজাজ। টার্গেট ইউনুসের অন্তর্বর্তী সরকার। আসল টার্গেট রাজ্যে হিন্দু ভাবাবেগ জাগিয়ে তোলা। সোমবার দিন সকাল 10টা থেকে পেট্রোপোলে গুডস ভেহিকেল অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সেখানে আমি নিজে অংশগ্রহণ করব। ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। এবং আমরা ওদের অ্যাটিটিউড আগামী 48 ঘন্টায় দেখতে চাই। চিন্ময় প্রভুর মুক্তি, প্রয়োজন হলে 16 তারিখে বিজয় দিবস কলকাতাতে মহাসমাবেশ আমরা ডাকার উদ্যোগ গ্রহণ করছি। আপনাদের তো উচিত তাহলে দিল্লিতে ডেলিগেশন নিয়ে যান, বিদেশ দপ্তরের সঙ্গে কথা বলুন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুন,
তাদের বলুন বাংলাদেশ সামলাতে, আপনি পশ্চিমবঙ্গের প্ররোচনাটা ছড়িয়ে কি লাভ হচ্ছে? শুভেন্দু অধিকারী যেসব দাবি করলেন তাতে কুণাল ঘোষের তো এটাই বলার কথা, যে দাবিগুলো বিরোধী দলনেতা করলেন সেগুলো পূরণ করতে পারে কেন্দ্রের সরকারই। তৃণমূল করবে না, এরা মুসলিম লীগ টু। কেন মুখ্যমন্ত্রী চুপ আছেন? কেন প্রতিবাদ করছেন না? তিনিই তো বললেন ওপার বাংলা এপার বাংলা এক, মানুষ আসবে যাবে, দিবে আর নিবে, মিলাবে মিলিবে। আজকে চুপ কেন তৃণমূল? মুখ্যমন্ত্রী কোনো মন্তব্য করেননি, কিন্তু গতকালই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন মন্ত্রিসভার নাম্বার 2। বাংলাদেশ রিসেন্টলি, মানে এর আগে যে সরকার ছিল তারা ধর্মনিরক্ষার পথে ছিল বলে অনেকটা উন্নতি করেছিল। ধর্ম অন্ধতায় পাকিস্তানের মতন অন্ধকারে চলে যেতে হবে। সুতরাং এটা আমাদের কাম্য নয়। হঠাৎ করে এটা হয়েছে, এটা অত্যন্ত দুঃখের, এবং এখন যা হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগের। বাংলাদেশে হঠাৎ করে দিনের পর দিন যেভাবে পরিস্থিতি বদলাচ্ছে, তাতে বাংলাদেশ আগামী দিনে একটা মৌলবাদী রাষ্ট্রে রূপান্তরিত হতে চলেছে, এ কথা বলার জন্য আর নতুন করে ভাবনা কোনো প্রয়োজন নেই। সেই বাংলাদেশের এই ঘটনায় আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কেন নিশ্চুপ, এটা আমার কাছে বিরাট প্রশ্ন। ববি হাকিমের সুরে সুর মিলিয়ে বলতে শুরু করেও কংগ্রেস নেতা অধীর চৌধুরীও গিয়ে ঠেকলেন সেই এক প্রশ্নে, মুখ্যমন্ত্রী চুপ কেন? মুখ্যমন্ত্রী চুপ। তবে আজ দিল্লিতে মুখ খুললেন তৃণমূলের নাম্বার 2। রাজ্য বিজেপির মতো তিনিও বল ঠেলে দিলেন কেন্দ্রের দিকেই। যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। বাংলাদেশে অশান্তির আগুন, ভারত জল মাপছে। দেখুন, এবার অন্য আগুনের কথা আপনাদের সামনে আনি। গরম, শীতের শুরু থেকেই তুমুল গরম। সংসদের শীতকালীন অধিবেশনের কথা বলছি। কলকাতায় তৃণমূলের মেগা বৈঠক যেদিন হলো সেদিনই শুরু হয়েছে অধিবেশন, 25 তারিখ, আর প্রথম দিন থেকেই উত্তপ্ত। আজ তৃতীয় দিনেও তাই। মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে উত্তাল সংসদের 2 কক্ষ। শুরুতেই কংগ্রেসের 2 সভার সাংসদ মানিকম ঠাকুর, রণদীপ সিং সুরজেওয়ালা এবং মনীষ তিওয়ারি মুলতবি প্রস্তাব পেশ করেন। আদানি ইস্যু ছাড়াও দিল্লিতে অপরাধ বেড়ে যাওয়া, মণিপুর সমস্যা, সম্ভাল হিংসা সহ মোট 18টি মুলতবি প্রস্তাব আনা হয়। সবকটি খারিজ হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা। শেষ পর্যন্ত রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়, লোকসভার স্পিকার ওম বিড়লা দিনের মতো অধিবেশন স্থগিত করে দেন। এই ইস্যুগুলোতে যে তারা সরব হবেন সেটা আগেই জানিয়ে দিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। রোজই শরিক দলের নেতাদের নিয়ে বৈঠকে বসছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রোজ। গতকালের মতো আজও সেই বৈঠকে যোগ দেয়নি তৃণমূল। তৃণমূল তো বিরোধী জোটেই রয়েছে এখনো অবধি। সকাল 10টায় ছিল জোটের বৈঠক, ঠিক তখনই তৃণমূল সংসদীয় দলের বৈঠক ডেকেছিল। পরে তৃণমূল তাদের বৈঠক 1টায় করলেও বিরোধী জোটের সকালের বৈঠকে কিন্তু যায়নি। কংগ্রেস তার নিজস্ব একটা ইস্যু নির্ধারণ করে তার শরিক দলদের উপর চাপিয়ে দিতে চাইছে, কিন্তু তৃণমূল কংগ্রেস একটা আলাদা রাজনৈতিক দল। সভা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত একটা বিষয় নিয়েই নড়বড়ে হয়ে থাকবে এবং সভা চলতে পারবে না, এটা বাঞ্ছনীয় নয়, মানুষ চাইছেও না। এবং মমতা ব্যানার্জি তাকে যে অপচেষ্টা নিয়ে আজকে কেন্দ্রীয় সরকার চেষ্টা করছেন কোণঠাসা করার, ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলোর উচিত সে ব্যাপারে আমাদের সঙ্গে গলা মিলিয়ে সোচ্চারে প্রতিবাদ করা। কংগ্রেস বলছে একাধিক ইস্যুর কথা, কোন ইস্যুতে আপত্তি সেটা স্পষ্ট করেননি সুদীপ ব্যানার্জি। ইস্যুগুলোর মধ্যে মূলত কি রয়েছে? আদানি, আর এই আদানি প্রসঙ্গকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কংগ্রেস। তৃণমূলের আপত্তি কি সেখানেই? আপনি অজুহাত দেখাচ্ছেন কংগ্রেস ঠিক করছে, না কংগ্রেস ঠিক করেনি। আপনি সেখানে কি বলতে পারতেন আমার এটা এজেন্ডা আছে? আপনি আদানিকে চটাবেন না সেটা বলতে পারছেন না। তৃণমূল জোটের সঙ্গে দূরত্ব তৈরি করতে পারে তার ইঙ্গিত তো আগেই পাওয়া গিয়েছিল।
প্রবীণ এমপি কল্যাণ ব্যানার্জি কি বলেছিলেন? আচমকাই ফের মমতাকে জোটের নেত্রী করার দাবি তুললেন। একবার নয়, একাধিকবার। যখন সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে, যারা অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে, তখন তাদের ইগো ছেড়ে দিয়ে, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তাদের দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত। চক্রান্তের বিরুদ্ধে লড়াই করে ঝাড়খণ্ডে বিজেপিকে ওইভাবে হারিয়ে জিততেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একবার অভিনন্দন জানালেন না। আজকে ইন্ডিয়া জোটের বৈঠকে উনি যাননি। সুতরাং তৃণমূল বিজেপির দালাল, ওরা যাবে না, আমরা এতে অবাক নই। এটাকে আমরা ফাটল হিসেবে ধরছি না, কেননা ওদেরকে আমরা জোটের শরিক হিসেবেই কখনো ধরি না। যারা ধরেন তারা এখন বলতে পারবেন, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন তারা কি বলবেন এটাকে নিয়ে। তৃণমূলকে প্রেডিক্ট করা ভগবানের অসাধ্য। যারা রোজ যে সোনিয়া গান্ধী রোজ মমতাকে পাশে ডাকতেন, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় না এলে পরে তার চেয়ার খালি রেখে সেখানে ফুলমালা, বেলপাতা, ধূপধুনো জাতীয় দিতেন, তারা উত্তর দেবে আর তৃণমূল উত্তর দেবে। আমি কোত্থেকে বলবো? कांग्रेस हरियाणा में कुछ नहीं करने सका, महाराष्ट्र में नहीं करने सका, इंडिया जोट में जो है उन लोग को भी अच्छा नहीं लगा ना। कांग्रेस तो इतना दिन दिया, नेतृत्व दिया, फेल कर गया। ये कोई ईगो का बात नहीं है। दीदी को लीडर मान के चलेगा, इंडिया बहुत बेटर परफॉर्म करेंगे। দিদি আপনি প্রধানমন্ত্রী হবেন কি রাষ্ট্রপতি হবেন আপনার ব্যাপার, কিন্তু আপনার নীতিটা তো সঠিক থাকবে। দ্বিচারিতা তো বন্ধ করুন। আপনার দ্বিচারিতা কেন? সব ইন্ডিয়া ব্লকের জোটের যারা শরিক ছিল সবাই এখানটায় আলোচনায় এসেছিল, অল পার্টি মিটিং সেখানে হয়েছে। আপনি সেখানে অজুহাত দেখাচ্ছেন কংগ্রেস ঠিক করছে, না কংগ্রেস ঠিক করেনি। আপনি সেখানে গিয়ে বলতে পারতেন আমার এটা এজেন্ডা আছে। আপনি আদানিকে চটাবেন না সেটা বলতে পারছেন না। আচ্ছা, এই যে কল্যাণ ব্যানার্জি এই দাবিটা বারবার করছেন, এই জোটের নেতৃত্ব মমতা ব্যানার্জির হাতে তুলে দেওয়া হোক, সেটা কি এমনি আপন খেয়ালে? থুর, ঠোঁট কাটার কথাটা মাথায় রাখবেন। রাজনীতিকরা যাই বলেন, যদি মুখও বেঁকান, জানবেন তার পিছনে নির্দিষ্ট অঙ্ক কাজ করছে। সুতরাং কল্যাণ ব্যানার্জি একাধিকবার এই দাবি নিশ্চয়ই বেখেয়ালে বলছেন না। তবে এর সঙ্গে না অনেকেই ওই দুয়ে দুয়ে চার করে ফেলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওই বক্তব্যটা। ওই যে যেদিন অধিবেশন শুরু হলো, অধিবেশন শুরু করার আগে প্রধানমন্ত্রী যে ভাষণ দিলেন, সেখানে তিনি বিরোধীদের আক্রমণ করতে গিয়ে, মূলত কংগ্রেসকে চেপে ধরতে গিয়ে বললেন কিছু কিছু বিরোধী দায়িত্বশীল, কিন্তু কংগ্রেস তাদের দায়িত্ব পালন করতে দেয় না। আর ইন্ডি জোটের বাকি লোকজন বলছে তৃণমূল জোটের দায়িত্ব কোথায় পালন করছে, ফলে বাকিরা দুয়ে দুয়ে চার করছে। রাজনীতি তো সম্ভাবনার শিল্প, তাই না? দেখুন, কারণ যাই হোক, বিরোধী ঐক্যে যে ফাটল ধরেছে তা ক্রমেই স্পষ্ট। মুখ্যমন্ত্রীর দাবিদার নিয়ে ফাটল কি এবার মহারাষ্ট্রেও নাকি? মহাজুতি জোটে 288 আসনের মধ্যে বিজেপি একাই 132টি আসন পাওয়ায় একনাথ শিন্ডেই মুখ্যমন্ত্রী হবেন কিনা তা নিয়ে জল্পনা ছিল। বিজেপি শিবসেনার অভ্যন্তরীণ চাপানুতরও ছিল। তা এবার একদম হাটের মাঝে শিন্ডের শিবসেনা বিহার মডেলেই একনাথকেই ফের মুখ্যমন্ত্রী চাইছেন। শিবসেনার মুখপাত্র সাংসদ নরেশ মাসের আজই মিডিয়াকে জানিয়েছেন, বিহারে যেমন বিজেপি আসন সংখ্যার দিকে না তাকিয়ে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করেছিল, তেমনি মহারাষ্ট্রেও শিন্ডেকেই মুখ্যমন্ত্রী করা উচিত। কিন্তু বিজেপি কি ভাবছে? কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের কথা শুনলেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নিয়ে বিজেপির অবস্থান বুঝে যাবেন। एकनाथ शिंदे साहब को कोई बीजेपी ने ऐसा शब्द नहीं दिया था कि भाई आपको आगे भी आपको मुख्यमंत्री बनाएंगे। एकनाथ शिंदे साहब को जब मैसेज गया कि बीजेपी का कमांड ने देवेंद्र फडणवीस जी को मुख्यमंत्री बनाने का तय किया है, तो माननीय एकनाथ शिंदे साहब नाराज हो गए हैं। तो उनका नाराज होना समझ सकते हैं, लेकिन बीजेपी की इतनी सीटें आई, 132 सीटें बीजेपी की आई है। আটওয়ালে বার্তা পেয়ে গেছেন হাইকমান্ডের থেকে, শিন্ডেকে আর মুখ্যমন্ত্রী ভাবা হচ্ছে না। আর তাতে কি বেঁকে বসেছেন শিন্ডে অনুগামীরা? শিন্ডে নিজে আজ মহাজুতি জোটের সাফল্য নিয়ে কি বলছেন? मैं मुख्यमंत्री खुद को नहीं समझता था, मैं सीएम मीन्स कॉमन मैन। एक कॉमन मैन काम करता है कॉमन मैन के लिए, तो इसलिए मैं खुद को एक कार्यकर्ता के रूप में काम किया 2.5 साल में। और 2.5 साल में इतना काम किया है, हमने इतना काम किया है कि
कि जो महाविकास आघाड़ी ने बंद पड़े जो प्रकल्प थे, जो रुकाए, जो बंद किए हुए प्रकल्प, उसको हमने शुरू किया। 2.5 करोड़ लाडली बहना योजना, उनको जो विपक्ष लोगों ने बहुत विरोध किया, कोर्ट में गए, लेकिन हमने वो शुरू रखी। एक विश्वास पैदा हो गया हमारे सभी किसानों में, लाडली बहनाओं में, लाडले भाइयों में, सभी में, और इसलिए ये बहुत बड़ी जीत मिली है। চেয়ারের নেশা না বিরাট নেশা। যিনি একবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন, সর্বোচ্চ আসনে আসীন হয়েছেন, তিনি কোনোভাবেই নিজেকে তার নিচের চেয়ারে, উপমুখ্যমন্ত্রীর চেয়ারে দেখতে পারছেন না। শিন্ডের অবস্থাও তাই। তিনি নিজেকে উপমুখ্যমন্ত্রী ভাবতেই পারছেন না। শিবসেনা স্পষ্ট করে বলেছে একনাথ শিন্ডেই মুখ্যমন্ত্রী পদের দাবিদার। উপমুখ্যমন্ত্রীত্বের পদ তিনি নেবেন না। তাহলে বিজেপি কি করবে? প্ল্যান বি আছে কিছু? अगर एकनाथ शिंदे साहब को डिप्टी सीएम बनना उनके लिए ठीक नहीं होगा तो वो केंद्र में आकर मंत्री बन सकते हैं, या फिर वहाँ रहना है तो वहाँ डिप्टी सीएम पद पर रहने में कोई दिक्कत नहीं है। जिस तरह देवेंद्र फडणवीस भी मुख्यमंत्री 5 साल रहे थे और वो एकनाथ शिंदे जी के नेतृत्व में डिप्टी सीएम बने थे। आम जनता के जीवन में जो बदलाव लाने की कोशिश हमने, क्योंकि मैं जानता हूँ गरीबी क्या है, मैं भी किसान का बेटा हूँ, किसान परिवार से आया हूँ, इसको उसका अनुभव होना चाहिए, उसकी गरीबी क्या होती है उसकी जानकारी होनी चाहिए। और इसलिए मेरा तो सुझाव ये है कि एकनाथ शिंदे साहब अगर केंद्र में आते हैं तो इस विवाद को खत्म किया जा सकता है और महाराष्ट्र में 2 डिप्टी सीएम बनेंगे। एक एकनाथ शिंदे साहब का भी डिप्टी सीएम बनेगा, दूसरा अजीत दादा पवार जी भी डिप्टी सीएम रहेंगे। मैं ये कहूँगा कि 2.5 साल का जो कार्यकाल है, कम समय 2.5 साल का है, लेकिन काम हम मेरे ख्याल से 10 साल का काम किया है। इतनी योजनाएं, इतने सब स्कीम्स है, इतने प्रकल्प है, इतने आगे बढ़ाने का काम किया है। दिन रात मेहनत करके हमने किया है, दिन रात। पूरे इलेक्शन में तो छोड़ो, लेकिन जब से हम सरकार में बैठ गए, मुख्यमंत्री के जिम्मेदारी मुझे मिली, तब से मुझे लगता नहीं कि मैं एक भी दिन छुट्टी ली। इसीलिए मुझे लगता है कि इसमें मार्ग निकालने के लिए तीनों नेताओं ने एक साथ बैठना चाहिए और माननीय नरेंद्र मोदी साहब, अमित शाह साहब इसमें थोड़ा इंटरफेयर करके इसमें से मार्ग निकालने की आवश्यकता है। জট কাটাতে ফডনবিস, শিন্ডে এবং অজিত পাওয়ারকে দিল্লিতে ডেকেছে বিজেপির হাইকমান্ড। আর ঠারে ঠোরে মুখ্যমন্ত্রীর পদই চাই বুঝিও পরিবারের মুখিয়া মোদির ওপরেই পুরো সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়েছেন একনাথ শিন্ডে। তিনি জানিয়ে দিলেন শিন্ডের শিবসেনা তাহলে অবস্থান বদলাবে নাকি। গত কয়েক ঘন্টা আগেও শিবসেনা নেতারা দাবি করছিলেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন একনাথ শিন্ডেই। কোনো পরিস্থিতিতেই উপমুখ্যমন্ত্রীর পদ তিনি মেনে নেবেন না। কিন্তু স্বয়ং একনাথ শিন্ডে প্রেস কনফারেন্স করে জানিয়ে দিলেন आगामी दिने महाराष्ट्र मुख्यमंत्री के हबेन ता ठीक करबेन स्वयं प्रधानमंत्री। कल आदरणीय प्रधानमंत्री जी से भी बात की, उनको भी कहा सरकार बनाने में हमारी तरफ से कोई अड़चन नहीं है, आप निर्णय ले लो जैसे आपके भारतीय जनता पार्टी को आपका निर्णय अंतिम रहता है। हम भी महायुति के कौन लीडर है, एनडीए के लीडर कौन है, मोदी जी है, अमित भाई है, तो उनको कहा कि मैंने अमित भाई जी को भी फोन किया, मोदी जी को भी फोन किया, सरकार बनाने में हमारी तरफ से कोई भी रुकावट, कोई भी अड़चन, कोई भी कुछ भी किसी भी तरह का अड़ंगा नहीं है। स्वाभाविकभावेই प्रश्न उठছে কোন জাদু মন্ত্রে রাতারাতি যাবতীয় খেলা ঘুরে গেল? অনড় অবস্থান থেকে কিভাবে নমনীয় অবস্থানে এলো শিবসেনা? একনাথ শিন্ডে কোন শর্তে তিনি নিজের মুখ্যমন্ত্রীত্বের দাবি ছেড়ে দিচ্ছেন? যখন তার মুখকে হাতিয়ার করেই বিজেপি যাবতীয় প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া রাতারাতি ঘুরিয়ে দিতে সমর্থ হয়েছে, তখন তাকে কিভাবে মুখ্যমন্ত্রীর পদ থেকে মানিয়ে সরিয়ে দেওয়া হলো, এই প্রশ্নই এই মুহূর্তে সবথেকে প্রাসঙ্গিক। তবে দেবেন্দ্র ফডনবিসের নাম বিজেপি আনুষ্ঠানিকভাবে কখন ঘোষণা করে বা আদৌ এই ঘোষণার ক্ষেত্রে আরও কোনো নাটকের অঙ্ক বাকি আছে কিনা, এখন এই প্রশ্ন গুরুত্বপূর্ণভাবে মহারাষ্ট্রের রাজ্য রাজনীতি তথা জাতীয় রাজনীতিতে সামনে আসছে।
ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।